গুড মর্নিং স্টুডেন্ট, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। যেমনটা আমাদের কথা ছিল, আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছিলাম এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিয়েছিলাম যে তোমাদের ক্লাস শুরু হচ্ছে জিএনএমের। তোমাদের সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে। তোমাদের 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সোম, মঙ্গল, বুধ এবং শনি এবং রবি। ঠিক আছে, বায়োলজি ক্লাস হবে সকাল 8টার দিকে, ফিজিক্স ক্লাস হবে দুপুর 3টের দিকে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা যেমনটা থাম্বনেলে দেখে নিয়েছো, 20 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা আজকে করতে চলেছি। ঠিক আছে, আমরা প্রতিদিন এইভাবে 20টা করে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন করব। ঠিক আছে, তোমাদের পরীক্ষারও আর বেশি দিন নেই। ঠিক আছে, শুরু করি। তার আগে কিছু কথা বলে নিই যে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে যেসব পরীক্ষার জন্য পড়ানো হয়ে থাকে, যেমন এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, এএনএম জিএনএম, ওয়েস্ট বেঙ্গল টেট এবং পিএসসি ক্লার্কশিপ, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু পড়ানো হয়ে থাকে এবং আরও অনেক পরীক্ষা আছে যেগুলোর জন্য পড়ানো হয়ে থাকে। ঠিক আছে, আর তারপরে দেখে নাও যে আমাদের ব্রাঞ্চ আছে, যেগুলো আমাদের স্মার্ট গ্যালাক্সির অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেরকম গঙ্গারামপুরে ব্রাঞ্চ আছে, তপনে ব্রাঞ্চ আছে, বুনিয়াদপুরে ব্রাঞ্চ আছে, কালিয়াগঞ্জে ব্রাঞ্চ আছে এবং মালদায় ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলোতে তোমরা যোগাযোগ করে সেখানেও তোমরা ভর্তি হতে পারো যদি তোমাদের এই ব্রাঞ্চের আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়। কিন্তু এই ব্রাঞ্চগুলোতে কী আছে, আবাসিকের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু নেই। তোমরা সেখানে থেকে পড়াশোনা করতে পারবে না, তোমাদের বাড়ি থেকে যাওয়া আসা করতে হবে। তোমাদের বালুরঘাট ব্রাঞ্চে শুধুমাত্র আবাসিকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ছেলে এবং মেয়ে উভয়ই। তোমরা যদি সেখানে থাকতে চাও অবশ্যই যোগাযোগ করবে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার দেখে নাও, 7384198320, 8436913684। তোমরা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই এইগুলো নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, চলে যাই আজকে পড়ার দিকে। জিএনএম 2024 পুলিশের জন্য যে বায়োলজি ক্লাসটা শুরু হচ্ছে সেটা দেখে নাও। বায়োলজি ক্লাস শুরু হচ্ছে এবং ফিজিক্স ক্লাসও শুরু হয়ে যাবে। ফিজিক্স ক্লাস আজকে 3টার দিকে চলে আসবে। ঠিক আছে, তার আগে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যে স্মার্ট বুকটা লঞ্চ হয়েছে, যেটা 30টা মক টেস্ট আছে যেখানে, এবং সেখানে 3000টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এবার 30টা মক টেস্টের মধ্যে কিন্তু 3000টা প্রশ্ন অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তোমরাই বলো, 3000টা প্রশ্ন করলে আর কোনো রকম প্রশ্ন করার দরকার থাকে একটা পরীক্ষার জন্য? 100টা তো কোশ্চেনই আসে। ঠিক আছে, এই 3000টা প্রশ্নের মধ্যে যদি কমন না আসে, তাহলে অবশ্যই আমি বলবো যে তোমাদের এখান থেকে অবশ্যই আসবে, না আসার কিছুই নেই। ঠিক আছে, 3000টার প্রশ্ন থাকে, এখান থেকে কিছু কমন আসবে না? ঠিক আছে, অবশ্যই আসবে। এটা একটা স্মার্ট বুক, আমাদের স্মার্ট গ্যালাক্সির কোচিং সেন্টার একটা স্মার্ট বুক এটা। তোমরা যদি এই বইটাকে নিতে চাও অবশ্যই তোমরা অ্যামাজনে, ফ্লিপকার্ট এবং মিশোতে গিয়ে এই বইটা পারচেস করতে পারো। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে ডাইরেক্ট সরাসরি কিনতে পারো। ঠিক আছে, অবশ্যই কেন স্টুডেন্ট, আমি বলছি তোমাদের বইটা খুবই উপকারে আসবে। এই বইটার দামও সেরকম না, মিনিমাল কস্ট আছে একটা। ঠিক আছে, চলে যাচ্ছি পড়ার দিকে। দেখো যে হিমোগ্লোবিনের কোন ধাঁধা ব্যায়ামটি আছে, একটা জলের মতো সোজা কোশ্চেন দিয়ে শুরু করি। ঠিক আছে, হিমোগ্লোবিনে কোন ধাঁধা ব্যায়ামটি আছে? তো সব থেকে এটা ইজি ব্যাপার। ঠিক আছে, এমএনও থাকে না, এলও থাকে না, এমজিও থাকে না, অবশ্যই এফই থাকে, আয়রন থাকে। ঠিক আছে, এটা জলের মতো সোজা কোশ্চেনটা সবাই জানে। কোশ্চিন করার একটা স্ট্র্যাটেজি কি দেখো, যখন সোজাভাবে কোনো অ্যান্সার আমরা যখন পাই না, সরাসরি আমাদের যে মাথায় আসে না, তখন কি করব, আমরা অপশানগুলোকে কাটার চেষ্টা করবো। আগে রং অ্যান্সারগুলো যেগুলো আছে সেগুলোকে কাটার চেষ্টা করব। ঠিক আছে, এটা রং অ্যান্সার, এমন এমন অপশান দিয়ে দেয় যে ওই অপশানটা তো ওর ধারে কাছেও আসে না। তো অপশানগুলোকে আগে কাটতে হবে। কোশ্চিনটা পড়ে যদি তোমাদের মনে হচ্ছে সরাসরি উত্তরটা পাচ্ছি না, তাহলে আগে অপশানগুলোকে কাটার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা কোশ্চিন করার ট্রিক। সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো যে খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ, এই কথাটা যদি আমি বলি, খালি চোখে দেখা যায়, প্রথম অপশন বলেছে 1 মাইক্রন, 10 মাইক্রন, 100 মাইক্রন, 1000 মাইক্রন। কী হতে পারে? 1 মাইক্রন সমান সমান কি, 1000 মিলিমিটারের 1 ভাগ, সেটা হচ্ছে 1 মাইক্রন। ঠিক আছে, মোটামুটি 5 থেকে 30 মাইক্রন আমরা দেখতে পারি। 25 মাইক্রনের যেমন হোয়াইট ব্লাড সেল আছে, যাদের খুব চোখ ভালো তারা অবশ্যই যে শ্বেত রক্তকণিকা সেগুলোকে দেখতে পারবে। ঠিক আছে, এর অপশনটা হয়ে যাবে 100 মাইক্রন। ঠিক আছে, জলের মতো সোজা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা অনেক পরীক্ষাতে এসেছে, রিপিটেড কোশ্চেন এটা। ঠিক আছে, তারপর আর একটা জলের মতো সোজা কোশ্চেন দেখো, ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজোম নামে যে উষ্ণজুটি থাকে, যা ধ্বংস করে। আচ্ছা, লাইসোজাইম হচ্ছে অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল একটা এনজাইম। ঠিক আছে, এর কাজ কি? ভাইরাসকে ধ্বংস করতে পারবে? পারবে না, ভাইরাসকে তো পারেই না। ঠিক আছে, ভাইরাসকে কোনো রকমভাবে ধ্বংস করতে পারে না। তাহলে দুটো অপশন বাকি থাকছে, এক হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এখানে অপশনটা তোমরা দেখো,
প্রোটোজোয়া তো হবেই না, ব্যাকটেরিয়া হবে। ঠিক আছে, তাহলে এর অপশনটা প্রোটোজোয়া কাটা চলে গেল। তাহলে এই অপশনটা কী হচ্ছে, ব্যাকটেরিয়া হচ্ছে। তাহলে ঘাম, লালা এবং ওষুধ যে লাইসোজাইম উচ্চতর থাকে সেটা কাকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পরের কোশ্চেনে চলে আসছে, দেখো দ্বিশর্করার উদাহরণ হলো। আচ্ছা, এটা একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ঠিক আছে, এটা একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন। তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা যেরকম ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2-র মধ্যে প্রশ্নগুলো থাকে, ক্যাটাগরি 2-তে কী থাকে, যে একের বেশি উত্তর হতে পারে, একটা প্রশ্নের একের বেশি উত্তর হতে পারে। ঠিক আছে, 2 মার্কস করে থাকে, নেগেটিভ মার্ক থাকে না, সেরকম কোশ্চেন এটা। ঠিক আছে, দ্বিশর্করার উদাহরণ হলো। দ্বিশর্করার উদাহরণ তোমরা ভালো করে জানো, সুক্রোজ হবে, মল্টোজ হবে, ল্যাকটোজ হবে। গ্যালাক্টোজ কিন্তু কোনোভাবে দ্বিশর্করার উদাহরণ হয় না। ঠিক আছে, তাহলে এখানে 3টা অপশন সঠিক হলো। ঠিক আছে, এখানে 3টা অপশন কি হলো, সঠিক হলো। তাহলে 3টা অপশন যখন সঠিক হচ্ছে, তাহলে এটা ক্যাটাগরি 2 কোশ্চেন একটা থাকছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই। এরকম প্রশ্নের মাঝে মাঝে ক্যাটাগরি 1-2 এর কোশ্চেন থাকবে, কিন্তু তোমরা কিন্তু সেগুলোকে করার চেষ্টা করবে। আর যেটা বিশেষ কথা বলতে ভুলে গেছি, তোমরা ক্লাস করার আগে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, ক্লাসটাকে ভালো করে মনোযোগ দিয়ে করবে, পুরো ক্লাসটাকে দেখো। ঠিক আছে, না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে যে ভালো হয়নি। ঠিক আছে, তোমাদের ফিডব্যাক অবশ্যই দিবে, অবশ্যই আমাদের ফিডব্যাক দরকার আছে। ঠিক আছে, তোমরা ফিডব্যাক না দিলে আমরা ইমপ্রুভ করতে পারবো না। ঠিক আছে, তো তোমরা 20টা কোশ্চেন করো, 20টা কোশ্চেনের মধ্যে কার কটা কোশ্চেন ঠিক হচ্ছে তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে, যে আমি এতগুলো কোশ্চেন নিজে থেকে করতে পেরেছি। ঠিক আছে, যেমন ডিএনএ জাইরেস উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে, তা হলো। ঠিক আছে, ডিএনএ জাইরেস, এটা একটা জলের মতো সোজা কোশ্চেন। এটা প্রোটিন সংশ্লেষ হবে না, ডিএনএ জৈব সংশ্লেষ তো হয় না, ডিএনএর ক্ষয় হয় না। ডিএনএ রেপ্লিকেশনের কাজে কিন্তু ডিএনএ জাইরেস উৎসেচকটি কাজে লাগে। ঠিক আছে, এটাও তোমরা জানো। তারপরে কোশ্চেনে চলে আছে, দেখো নিম্নলিখিত যে তথ্যটি সঠিক তা হলো। এটা একটা লেন্দি কোশ্চেনের মধ্যে পড়ে যায়, যে সঠিক তথ্যটা বের করতে হবে। এতগুলো পড়ার মধ্যে তোমাকে এক দুটো অপশন সঠিক বের করতে হবে। এটা কিন্তু ক্যাটাগরি 2 কোশ্চেন। ঠিক আছে, আগেই বলে দিলাম, কোশ্চেনটা করো। বলেছে যে কলসপত্রী উদ্ভিদ ক্লোরোফিলযুক্ত, ক্লোরোফিলযুক্ত স্বর্ণলতা পরজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। লাইকেন পুষ্টি হলো মৃতজীবীয়, মনোট্রোপা হলো পতঙ্গ উদ্ভিদ। আচ্ছা, দুটো অপশন আগে কেটেই দিই। মনোট্রোপা হচ্ছে, এটা হবে না, পতঙ্গ হবে না। লাইকেনের পুষ্টি হলো মৃতজীবীও না, লাইকেন মৃতজীবীয় পুষ্টির না। কলসপত্রী উদ্ভিদ ক্লোরোফিল থাকে। ঠিক আছে, স্বর্ণলতা পরজীবী পুষ্টি লক্ষ্য করা যায়। এটা তো সব পরজীবী পুষ্টির যদি কমন কোনো উদাহরণ থাকে সেটা হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে, গেল এই দুটো অপশন তাহলে সঠিক হলো। তাহলে 1 আর 2 অপশনটা সঠিক হলো। এটাও ক্যাটাগরি 2-এর একটা কোশ্চেন। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, দেখো পরের কোশ্চেনে কী বলেছে, যে পেশিকে ইচ্ছা মতো পরিচালন করা যায়, ইচ্ছা মতো পরিচালন করা যায়। তাহলে তোমরা ভালো করেই জানো যে পেশিগুলোকে ইচ্ছা মতো পরিচালন করা যায় সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আর যেগুলোকে ইচ্ছা মতো পরিচালন করা যায় না সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে এখানে বলেছে যে পেশিকে ইচ্ছা মতো পরিচালন করা যায়, তাহলে কোশ্চেন করার আগে তো দুটো অপশন তো কেটেই চলে যাচ্ছে, ঐচ্ছিক অনৈচ্ছিক দুটো পেশি তো কেটে চলে যাচ্ছে, কারণ ইচ্ছা মতো পরিচালন করা যায় শুধু ঐচ্ছিক পেশিকে, অনৈচ্ছিককে করা যায় না। তাহলে দুটো অপশন তো কেটেই চলে যাচ্ছে আগে। তাহলে সরেক এবং ঐচ্ছিক এবং অরেক ঐচ্ছিকের মধ্যে অপশনটা তোমাদেরকে বের করতে হবে। সরেক ঐচ্ছিক হচ্ছে এমন একটা পেশি যেটা হচ্ছে ডোরা কাটা থাকে। ডোরা কাটা কি থাকে, ডোরা কাটা দাগ থাকে, ডোরা কাটা দাগ থাকে। ঠিক আছে, আর অরেক ঐচ্ছিক হচ্ছে কি, এটা একটা মসৃণ পেশি। মসৃণ পেশি, তাহলে ডোরাকাটা এবং মসৃণ। ঠিক আছে, সরেকের উদাহরণ যদি আমি বলি, সরেক পেশির যদি উদাহরণ বলি, সেটা বাইসেপস, ট্রাইসেপস। অরেক পেশি হচ্ছে রক্তনালী, অন্ত্র, জরায়ু, এগুলো হচ্ছে উদাহরণ। আচ্ছা, তোমরা বলো তো, রক্তনালীকে কিন্তু তোমরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারো? তোমাদের হাতের ভিতর মধ্যে যে রক্তনালীগুলো আছে, তোমরা কি ইচ্ছা মতো সেগুলোকে চেঞ্জ করতে পারো, ওদের পজিশন চেঞ্জ করতে পারো? নিচের দিকে ছিল উপর দিকে নিয়ে আসলাম, এরকম কি হতে পারে? কোনো দিন হতে পারে না। অন্ত্রের পেশিগুলোকে আমরা ইচ্ছা মতো পরিচালন করতে পারি না, জরায়ুর পেশিকে আমরা ইচ্ছা মতো পরিচালন করতে পারি না, কিন্তু আমরা বাইসেপস ট্রাইসেপসগুলোকে ইচ্ছা মতো পরিচালন করতে পারি, তাই না? আমাদের হাতে যে বাইসেপস আছে, ট্রাইসেপস আছে, সেগুলোকে আমরা ইচ্ছা মতো পরিচালন করতে পারি। তাহলে সরেক ঐচ্ছিক পেশি হয়ে যাবে এই প্রশ্নের উদাহরণ। ঠিক আছে, অরেক ঐচ্ছিক হবে না। ঠিক আছে, তোমরা বুঝতে পারছি কীভাবে প্রশ্নগুলো উত্তরগুলো আমি করার চেষ্টা করছি। ঠিক আছে, এখান থেকে এইভাবে করলেই কিন্তু আমার মনে হয় যে কোশ্চেনগুলো করাটা অনেকটা সুবিধা হবে। তারপরে কোশ্চেনে চলে আসি, দেখো স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে? আমরা জানি আমাদের পুরো শরীরটা 3টা জার্ম লেয়ার থেকে তৈরি হয়। ঠিক আছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, 3টা জার্ম লেয়ার থেকে আমাদের পুরো শরীরের বডি পার্টসগুলো তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম।
আচ্ছা এবার লিখে দিচ্ছি যে মেসোডার্ম হচ্ছে মধ্যস্তর, ঠিক আছে, এন্ডোডার্ম হচ্ছে অভ্যন্তরীণ স্তর, আর এক্টোডার্ম হচ্ছে বহিঃস্তর। তাহলে স্নায়ুকোষ যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বহিঃস্তর থেকে সৃষ্টি হয়। এগুলো তোমাদের জানতেই হবে যে কোন স্তর থেকে কি কি তৈরি হয়, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। কোন স্তর থেকে আমাদের বডি পার্টসের কি কি তৈরি হয়, এই প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয় পরীক্ষাতে। এই কোশ্চেনগুলো আসার চান্স বেশি। যেই প্রশ্নগুলোতে তোমাদের অনেকটা ইনফরমেশন জানতে হবে, তারপরে তোমরা অপশানটা সঠিক করতে পারবে, সেই প্রশ্নগুলোই কিন্তু এক্সামিনার দিতে চায়, যাতে তোমাদের অনেকটা সময় চলে যায়। তাহলে এক্টোডার্ম হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তোমাদের সব বিষয়গুলো জানতে হবে। এক্টোডার্ম থেকে কী কী বডি পার্টস তৈরি হয়, এন্ডোডার্ম থেকে কী কী তৈরি হয়, মেসোডার্ম থেকে কী কী তৈরি হয়, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যায়, দেখি মানবদেহে ভাইরাস ঘটিত রোগ হলো। আচ্ছা, মানবদেহে ভাইরাস ঘটিত রোগ, আচ্ছা একটা প্রশ্ন উত্তর কাটি। দেখো টিটেনাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, টিটেনাস তো আগে কেটে চলে গেল। এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, হেপাটাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এটাও একটা ক্যাটাগরি 2 কোশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে 3টা অপশান আমরা সঠিক পেয়ে গেলাম এখান থেকে। জলের মতো কোশ্চেন, তোমাদের কাজ হচ্ছে 1 নাম্বার যে ভাইরাস ঘটিত রোগ, 2 নাম্বার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, 3 নাম্বার সেটা হচ্ছে তোমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ। এই রোগগুলো তোমাদেরকে জানতে হবে। ভাইরাস ঘটিত রোগের মধ্যে 8-10টা রোগ আছে, যেগুলো তোমাদেরকে জানতে হবে যে এই রোগগুলো ভাইরাস ঘটিত রোগের মধ্যে পড়ে। এই কোশ্চেনগুলো খুবই কমন কোশ্চেন, আর এই কোশ্চেনগুলো বারবার আসে, আর ছাত্র এগুলোই ভুল করে আসে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি, উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট তা হলো, ঠিক আছে। কার্বোহাইড্রেট মূল উপাদান, কার্বোহাইড্রেট তো লিগনিন তো হচ্ছে না মূল উপাদান, স্টার্চ হবে না, তাহলে সেলুলোজ হবে অ্যান্সার, ঠিক আছে। সুক্রোজ হচ্ছে না, তাহলে সেলুলোজ হয়ে যাচ্ছে তোমাদের এখানে অ্যান্সার। তাহলে উদ্ভিদ কোষের মূল উপাদান যদি বলে, তোমাদের এখানে সেলুলোজ অ্যান্সার দিতে হবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যায়। নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি মানে কি? মায়োপিয়া, জানো তো? নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি মানে হচ্ছে মায়োপিয়া, যার মায়োপিয়া হয়েছে। আচ্ছা, মায়োপিয়া হলে কি হয়? মায়োপিয়া রোগে কি হয় যে আমাদের কর্নিয়াতে যে ছবিটা প্রতিবিম্বটা তৈরি হয়, সেটা কিন্তু হয় না। স্বাভাবিক প্রতিবিম্ব যেটাতে সেটা তৈরি হয় না, কর্নিয়ার আগে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়ে যায়। কর্নিয়াতে পৌঁছাবার আগেই কিন্তু প্রতিবিম্বটা তৈরি হয়ে যায়। তাহলে সেটা তখন কি হয়, তখন কি আমাদের চোখের লেন্সের যে অভিসারী ক্ষমতাটা বেড়ে যায়। এবার অভিসারী ক্ষমতাটাকে যখন বাড়াতে হয়, আমরা ভালো করে জানি যে কোনো জিনিসের যদি অভিসারী ক্ষমতা বেড়ে যায়, তাহলে সেটাকে কমানোর জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি? অবশ্যই অবতল লেন্স। এগুলির কোনোটি না হবে না, উত্তল লেন্স তো হচ্ছে না, অভিসারী লেন্স দ্বারা, অভিসারী লেন্স না, অভিসারী লেন্স না, অবতল লেন্স হচ্ছে, ঠিক আছে। অবতল লেন্স দ্বারা কিন্তু মায়োপিয়া রোগ ঠিক করা যায়। নিকট দৃষ্টি সম্পন্ন রোগ, পরীক্ষাতে কিন্তু এইভাবেও আসতে পারে। নিকট দৃষ্টি সম্পন্ন রোগের আরেক নাম কি? মায়োপিয়া। এরকমের কোশ্চেন আসতে পারে, হলো। তারপরে প্রশ্ন চলে যাচ্ছে, দেখো যে কোনো কমিউনিটির অন্তঃক্রিয়াগুলি হলো, এটাও একটা ক্যাটাগরি 2 কোশ্চেন, ঠিক আছে। যে কোনো কমিউনিটির অন্তঃক্রিয়াগুলি হলো, 1 নাম্বার কি হতে পারে? এস্টিভেশন, না এস্টিভেশন হবে না। দেখো এটাও একটা ক্যাটাগরি 2 কোশ্চেন, প্রতিযোগিতা হবে, সহযোগিতা হবে, খাদ্যঘাতক সম্পর্ক হবে, 3টা অ্যান্সারই সঠিক হবে। তারপরে প্রশ্ন চলে আছে, দেখো 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? আচ্ছা, 100 ml বিশুদ্ধ রক্তে, আচ্ছা তোমরা কি এটা জানো যে 1 গ্রাম হিমোগ্লোবিনে যদি 1 গ্রাম হিমোগ্লোবিনে কি থাকে? 1 গ্রাম হিমোগ্লোবিনে 1 গ্রাম হিমোগ্লোবিনে 1.34 সামথিং O2 থাকে, ঠিক আছে। 1 গ্রাম হিমোগ্লোবিনের মধ্যে 1.32 ml, ঠিক আছে, এটা ml হবে, এটা আমি ml করে দিই। ml কি থাকে? তোমাদের অক্সিজেন থাকে, ঠিক আছে। 1 গ্রামের মধ্যে এতগুলো অক্সিজেন থাকে। এবার যদি আরেকটা জিনিস তোমরা জানোই অবশ্য, যে 100 ml যে ব্লাড আছে, 100 ml ব্লাডের মধ্যে কতগুলো হিমোগ্লোবিন থাকে? 100 ml ব্লাডের মধ্যে কতগুলো হিমোগ্লোবিন থাকে তোমরা অবশ্যই জানো এটা। 100 ml ব্লাডের মধ্যে তোমাদের 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে, তাই না? তাহলে দেখো 1 গ্রাম হিমোগ্লোবিনের কতটা অক্সিজেন থাকে?
এখানে কতটা অক্সিজেন থাকছে, 1 গ্রাম হিমোগ্লোবিনে কতটা অক্সিজেন থাকছে এখানে, এখানে 1 গ্রাম হিমোগ্লোবিনে তোমাদের 1.34 ml অক্সিজেন থাকছে, কিন্তু 100 ml রক্তে কত পরিমাণ হিমোগ্লোবিন থাকছে, 15 গ্রাম। তাহলে 15 গ্রাম ইন্টু 1.34 এটা যদি করে দেই তাহলে অবশ্যই আমরা এখানে 100 গ্রাম বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাবো। তাহলে অবশ্যই এই দুটোকে যদি তোমরা করে দাও, ক্রস করে দাও, তাহলে অবশ্যই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো অ্যান্সারটা 40 তো হচ্ছে না, 10ও হচ্ছে না, 30 হচ্ছে না, 20 ml হয়ে যাবে, 20 ml অ্যান্সার হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। জলের মতো সোজা কোশ্চেন আবারও বলে দিচ্ছি, 1 গ্রাম হিমোগ্লোবিনে 1.34 ml O2 থাকে, আর 100 ml ব্লাডে 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে। তো এইভাবে তোমরা রিলেশনটা বের করে তারপরে তোমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন চলে যাচ্ছে, স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কোষিটুকুর সংখ্যা। আচ্ছা, এই যে সার্ভাইকাল, আমি একটা ছবি আঁকাচ্ছি জাস্ট নর্মাল, দেখো এটা ধরো তোমাদের একটা মেরুদণ্ডের এই নিচ সাইডটা হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখো এইখানে থাকে 5টা, এইখানে থাকে 5টা, 1 2 3 4 5। আচ্ছা স্টুডেন্ট, দেখো এখানে তোমাদের 5টা থাকে, ঠিক আছে, এখানে তোমাদের 5টা থাকে, আর নিচের দিকে থাকে একটা, আর তার নিচে আরেকটা থাকে, ঠিক আছে। তো তোমাদের যে সার্ভাইকাল কোষেটুকু, অর্থাৎ তোমাদের যে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডের নিচের সাইডে 5টা থাকে একসাথে, তারপরে একটা থাকে আলাদা করে, আর একটা থাকে আলাদা করে, ঠিক আছে। এই 5টা একটা একটা মিলে কি তৈরি হচ্ছে, তোমাদের 7টা তৈরি হচ্ছে। তাহলে তোমাদের 7টা সার্ভাইকাল কোষেটুকু থাকে, ঠিক আছে। তাহলে 17টা তো হচ্ছে না, 77টা তো অসম্ভব, 11টা হচ্ছে না, 7টা হচ্ছে, ঠিক আছে। তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, আমাদের সার্ভাইকাল কোষেটুকু অর্থাৎ মেরুদণ্ডের নিচের দিকে যে সার্ভাইকাল কোষেটুকুগুলো থাকে, ঠিক আছে, 5টা থাকে, একটা থাকে নিচের দিকে, আর একটা নিচের দিকে থাকে একটা, এইভাবে 5 1 1, ঠিক আছে, 7টা হয়ে গেল, ঠিক আছে, সার্ভাইকাল কোষেটুকুর সংখ্যা। ডিম্বাশয় নিঃসৃত হরমোন, আচ্ছা এর একটা জলের মতো সোজা কোশ্চেন, দেখো টেস্টোস্টেরন তো প্রথমেই কাটা চলে যাচ্ছে, টেস্টোস্টেরন তো কোনোভাবেই হচ্ছে না, ঠিক আছে। নর অ্যাড্রিনালিন হচ্ছে না। ইস্ট্রোজেন তো আমরা ফিমেলের মধ্যে দেখা যায়, ঠিক আছে। ডিম্বাশয় নিঃসৃত হরমোন, প্রোজেস্টেরনও হবে, তাহলে এটা একটা ক্যাটাগরি 2 কোশ্চেনের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। দুটো অপশান এখানে কারেক্ট হচ্ছে। পরের কোশ্চেনে চলে যাই, মানুষের স্বাভাবিক রক্ত। আচ্ছা তোমরা জানো মানুষের স্বাভাবিক রক্ত কীরকম হয়, পরিবর্তনশীল তো হবেই না, মানুষের স্বাভাবিক রক্ত পরিবর্তনশীল হয় কখনো, প্রশমিত হয় না, আম্লিক হয় না, ক্ষারীয় হয়, ঠিক আছে। আমাদের স্বাভাবিক রক্তের যদি আমি পিএইচ বলি, আমাদের স্বাভাবিক রক্তের পিএইচ কত হয়, আমাদের স্বাভাবিক রক্তের পিএইচ বেশি হয় না, যেমন 7.35 থেকে মোটামুটি আমাদের পিএইচ হয় 7.45 পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের রক্তের পিএইচ হয়ে থাকে, ঠিক আছে। তো ক্ষারীয় হবে অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য হলো, আচ্ছা জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য, ফল গঠিত হয় না। জিমনোস্পার্মের একটা বড় উদাহরণ হচ্ছে ফল গঠিত হয় না, ঠিক আছে। তাহলে ফল গঠিত তো হলো না। প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর, এটাও হয় না। কিন্তু নগ্নবীজি হয়, তাদের ফলের বাইরে তাদের বীজগুলো থাকে। শল্কপত্র পর্ণপত্র থাকে। তাহলে এখানে দুটো অপশন কারেক্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শল্কপত্র পর্ণপত্র উপস্থিত এবং নগ্নবীজ দেখা যায়, ঠিক আছে। তোমরা কোশ্চেনগুলো নিজের আগে করার চেষ্টা করো, কতগুলো কোশ্চেন তোমরা পারছো, ঠিক আছে। নিজের প্রতি রাখো, ঠিক আছে, নিজেকে কোনোদিন মিথ্যা বলিও না, ঠিক আছে। তোমরা কতগুলো কোশ্চেন পারছো অবশ্যই কমেন্টে জানাবে, 20টার মধ্যে কতটা সঠিক হচ্ছে তোমাদের প্রশ্ন সেটা তোমরা অবশ্যই জানাবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, দেখো হৃদপেশি ক্লান্ত হয় না কেন। আচ্ছা হৃদপেশি ক্লান্ত হলে তো আমরা শেষ, ঠিক আছে, হৃদপেশি যদি ক্লান্ত হয়ে যায় আমরা কিন্তু শেষ। এবার দেখো কোষসমূহ ইন্টারক্যালেটেড চাকতি দ্বারা যুক্ত থাকে, না এটা তো হয় না। আচ্ছা হৃদপেশি ক্লান্ত হয় না কেন, আচ্ছা একটা ইঞ্জিন যখন চলে ও ক্লান্ত হবে না কখন, যখন ওকে প্রচুর পরিমাণে এনার্জি দেওয়া হবে, তখন ও কোনো দিনও হবে না, ক্লান্ত হবে না, সবসময় চলতেই থাকবে। এক সময় তো কেউ না কেউ হাঁপিয়ে যায়, হৃদপেশি কেন হাঁপায় না, অবশ্যই ওকে বেশি পরিমাণে শক্তি দেওয়া হয়, এনার্জি দেওয়া হয়, তার ফলে ও সারা জীবন চলতে থাকে, যতদিন আমরা বেঁচে থাকি। যখন হৃদপেশির কাজ বন্ধ হয়ে যায় তখন আমরা শেষ। দেখো
তাহলে অ্যাক্টিন মায়োসিনের উপস্থিতি হবে না। কেন হবে না? অ্যাক্টিন মায়োসিনের উপস্থিতির জন্য অ্যাক্টিন মায়োসিনের অনুপাত যখন একটু বেশি হেরফের হয় তখনই কিন্তু মাসেলগুলো আমাদের কন্ট্রাকশন করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে অধিক পরিমাণে অ্যাক্টিনের উপস্থিতি। যদি অধিক পরিমাণের অ্যাক্টিন থাকে তাহলে মায়োসিন অবশ্য কম থাকবে, তাহলে সেটা কি ঐচ্ছিক পেশির মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। হৃদপেশি ঐচ্ছিক পেশির মধ্যে পড়ে না, হৃদপেশি কিন্তু অনৈচ্ছিক পেশির মধ্যে পড়ে। আমরা হৃদপেশিগুলোকে নিজের ইচ্ছা মতো পরিচালন করতে পারি না। তাহলে ইন্টারক্যালেটেড চাকতি দ্বারা যুক্ত থাকে, এটা হয় না, এটা কোনো অপশন না। এইটা হবে বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়া উপস্থিতি। মাইটোকন্ড্রিয়া যদি বিপুল পরিমাণে থাকে, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? কোষের শক্তিঘর বলা হচ্ছে। সেখান থেকে সব থেকে বেশি এনার্জি প্রডিউস হয়, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি যদি থাকে তাহলে কিন্তু হৃদপেশি কখনো ক্লান্ত হবে না, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, ওজনের পরিমাণে মানবদেহের শতকরা জল, ঠিক আছে। এটা একটা জলের মতো কোশ্চেন, এটা ডাইরেক্ট অ্যান্সার হয়। 66% জল থাকে আমাদের শরীরে, ঠিক আছে। 66% জল থাকে আমাদের শরীরে। এই একটা সোজা কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা ডাইরেক্ট অ্যান্সার ছিল, এটা ক্যাটাগরি 1-এর কোশ্চেন একটা। পরের কোশ্চেনে চলে যাচ্ছে, দেখো অন্তঃনিষেক দেখা যায়। আচ্ছা, অন্তঃনিষেক দেখা যায় কার মধ্যে? এটা একটা জলের মতো কোশ্চেন, ঠিক আছে। অন্তঃনিষেক এটা তোমাদের হোমওয়ার্ক দিতে চাইছিলাম, কিন্তু হোমওয়ার্ক এখানে দিব না, ঠিক আছে। লাইভ ক্লাস হলে অবশ্যই হোমওয়ার্ক দিতাম, তোমাদের যেহেতু রেকর্ডেড ক্লাস এটা। অন্তঃনিষেক দেখা যায় কার মধ্যে? তোমরা ভেবে দেখো, তোমাদের অন্তঃনিষেক কার মধ্যে দেখা যায়? ফানের মধ্যে কি দেখা যায়? ফানের মধ্যে না, ফানের মধ্যে দেখা যায় না। ফানের মধ্যে কিন্তু অন্তঃনিষেক দেখা যায় না। শৈবালের মধ্যে কিন্তু অন্তঃনিষেক দেখা যায় না, কিন্তু স্পঞ্জের মধ্যে দেখা যায় এবং ছত্রাকের মধ্যেও দেখা যায়। তাহলে আবারও এই প্রশ্নটার দুটো অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা ক্যাটাগরি 2-র মধ্যে চলে যাচ্ছে। অন্তঃনিষেক দেখা যাচ্ছে এদের মধ্যে, ঠিক আছে। স্পঞ্জ এবং ছত্রাকের মধ্যে কিন্তু অন্তঃনিষেকটা দেখা যায়। ভালো করে বুঝে নিবে প্রশ্নগুলো কার কটা উত্তর সঠিক হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব কার কটা কোশ্চেন সঠিক হলো। আর যদি কারো কোনো রকম সমস্যা থাকে, ঠিক আছে, এই 20টা কোশ্চেনের মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, প্রবলেম থাকে, অবশ্যই তোমরা জানাবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আসছে দুপুর 3টার দিকে আবার ফিজিক্স ক্লাস নিয়ে, ঠিক আছে। তোমাদের ফিজিক্স ক্লাসে অবশ্যই তোমরা ক্লাস করবে, এই ক্লাসগুলোকে রেগুলার করতে থাকো। আমি কথা দিচ্ছি এর কোশ্চেনের বাইরে কোনো রকম কোশ্চেন আসবে না, ঠিক আছে, এতটা গ্যারান্টি দেওয়া থাকলো, ঠিক আছে। কোশ্চেনগুলোকে করো। তো আজকে ক্লাসটা এখানে শেষ হচ্ছে, ঠিক আছে। 20 মিনিটের মতো ক্লাস হয়েছে, ঠিক আছে। তোমরা ক্লাসটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অবশ্যই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। ক্লাসগুলোকে রেগুলার বেসিসে করতে থাকবে। তোমাদের ক্লাস শুরু হচ্ছে সকাল 8টা থেকে বায়োলজি এবং 3টার দিকে হচ্ছে ফিজিক্স, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, ঠিক আছে স্টুডেন্ট। তাহলে আসি আজকে, টাটা।